দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি তোমাদের ভূগোলের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসে 12 এর দেখো থার্ড সেমের জন্য থার্ড সেমিস্টারের জন্য ইউনিট 3 এর আগে কিন্তু ইউনিট 1 দিয়েছি, ইউনিট 2 দিয়েছি। আজকে ইউনিট 3 অর্থাৎ তোমাদের রয়েছে জলবায়ু ক্লাইমেটোলজি। এই ক্লাইমেটোলজির মধ্যে তোমাদের রয়েছে দেখো এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ, একবার অ্যাটলিস্ট তোমরা চোখ বুলিয়ে নাও। দেখো তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী আর এখানে রয়েছে ইউনিট 3 জলবায়ু থেকে রয়েছে। দেখো এই জলবায়ুর মধ্যে নিউ সিলেবাস অনুসারে তোমরা জানো তোমাদের রয়েছে। আর এখানে রয়েছে দেখো তোমাদের রয়েছে প্রথমেই দেখো রয়েছে জলবায়ু। ঠিক আছে, তো এই জলবায়ুর মধ্যেই আমি তোমাদের যেটা আমি করাচ্ছি ইউনিট 3 আর ডে 1। আজকে ডে 1, এরপরে ডে 2 ডে 3 এরকম পেয়ে যাবে। আর এর আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংক থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। চলো, রয়েছে তোমাদের প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন রয়েছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের কত কিলোমিটার পর্যন্ত মানে বিস্তৃত রয়েছে। মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে, এই যে আমরা যেখানে বসে আছি এই ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তর রয়েছে। দেখো উত্তর কিন্তু হবে 10,000 কিমি। ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল বিস্তৃত। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে। দেখো তোমরা বায়ুমণ্ডলের নিম্ন স্তর 6 কিলোমিটারের উচ্চতায় জলীয় বাষ্পের পরিমাণ কত? অবশ্যই 90%। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 6 কিলোমিটার পর্যন্ত কিন্তু বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থেকে প্রচুর মানে 90%। চলো এরপরে 3 নম্বরে কোয়েশ্চেন রয়েছে সমগ্র পৃথিবীতে জলের ভারসাম্য বজায় রাখে কিসের মাধ্যমে? জলচক্রের মাধ্যমে। জলচক্রের মাধ্যমে, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? খুবই খুবই গুরুত্ব। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই বুক আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। গুরুত্বপূর্ণ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে, অর্থাৎ ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের 5-এ রয়েছে কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় নিরপেক্ষ আর্দ্রতা, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ নিরপেক্ষ আর্দ্রতার সূত্রটি কি? দেখো এই নিরপেক্ষ আর্দ্রতা যেটি রয়েছে তার সূত্রটি রয়েছে কি? দেখো উত্তর কিন্তু হবে এ। আমি বলে দিচ্ছি, বায়ুতে উপস্থিত মোট জলীয় বাষ্পের পরিমাণ বাই গ্রাম। বাই মানে তোমাদের নিচে যাবে, যেমন এটা এই অংশ যাবে উপরে, আর বাই মানে তোমাদের নিচে। বলা হয়েছে বায়ুর আয়তন ঘনমিটার, অর্থাৎ নিচে তোমরা লিখে দেবে। অর্থাৎ এইভাবেই তোমাদের থাকবে এমসিকিউ তে, তোমাদের লেখার কোনো দরকার নেই। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আপেক্ষিক আর্দ্রতার সূত্র যদি বলা হয় তখন আপেক্ষিক আর্দ্রতার সূত্র কিন্তু এটা হবে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে 7-এ কোন নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও ওই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার অনুপাতকে কি বলে? আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর ডবল স্টার রয়েছে। দেখো নিরপেক্ষ আর্দ্রতার একক কি? দেখো গ্রাম রয়েছে। দেখো গ্রাম বাই ঘন মিটার, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ডবল স্টার। এরপরে ট্রিপল স্টার। দেখো সম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? দেখো সম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হলো 100%। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি 100% হয় তখনই মনে করবে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টিপাত হবে। ঠিক আছে, তার মানে বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ বলা হয়েছে উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কি হয়? দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু হ্রাস পায়, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি থাকে কোথায়? ভোরবেলায়। দেখো কখন? ভোরবেলায় আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি থাকে, বেশি বলেছে ভোরবেলা। তার মানে বি কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পীভবনের মাত্রা কি হয়? দেখো বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পীভবনের মাত্রা কি হয়? হ্রাস পায়, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। আর দেখো আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে কিন্তু বাষ্পীভবনের মাত্রা কিন্তু বাড়ে। এরপরে রয়েছে 13-তে বলা হয়েছে শুষ্ক ও আর্দ্রকুণ্ড থার্মোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। কোন এককে মানে নির্ণয় করা হয়? একে কি বলা হয়? একে কি বলা হয়? একে বলা হয় কিন্তু সাইক্রোমিটার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, সাইক্রোমিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14
14 বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কিসে? দেখো আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতাংশে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বেঙ্গল টার্গেট প্রকাশনী থেকে তোমাদের এই পিডিএফ প্রকাশ করা হয়েছে। তো দেখো, টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা জিওগ্রাফি থার্ড সেমিস্টারের জন্য পিডিএফ নেবে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর যারা পেমেন্ট করবে তারা এই নাম্বারে পেমেন্ট করবে। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যারা নেবে তারাই যোগাযোগ করবে। সম্পূর্ণ উত্তর। চলো, এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে কি বলা আছে দেখো, একটি নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, বর্তমান থাকে, বা জলীয় বাষ্প উপস্থিত থাকে, সেই উপস্থিতকে কি বলা হয়? দেখো তাকে বলা হয় নির্দিষ্ট নির্দিষ্ট বা বিশেষ আর্দ্রতা। বোঝা গেল? কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে একটি নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ঠিক আছে, তাকে বলা হয় কি? নির্দিষ্ট বা বিশেষ স্পেশাল হিউমিডিটি। স্পেশাল হিউমিডিটি অর্থাৎ নির্দিষ্ট বা বিশেষ আর্দ্রতা। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে, বায়ুর চাপের সঙ্গে বিশেষ আর্দ্রতার সম্পর্ক রয়েছে কি? দেখো বায়ুর চাপের সঙ্গে বিশেষ আর্দ্রতার সম্পর্ক রয়েছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 17তে রয়েছে দেখো, নির্দিষ্ট বা বিশেষ আর্দ্রতা প্রকাশ করা হয় কিসে? দেখো গ্রামে, অর্থাৎ গ্রাম, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো, নির্দিষ্ট বা বিশেষ আর্দ্রতা সব থেকে বেশি থাকে কোথায়? দেখো নিরক্ষীয় অঞ্চলে কিন্তু বিশেষ আর্দ্রতা সব থেকে বেশি থাকে এবং সারা বছর প্রায় একই রকম থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ বলা হয়েছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও বায়ুর চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুর সর্বাধিক যতটুকু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় সম্পৃক্ত বায়ু, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে বলা হয়েছে 1 গ্রাম বরফ জলে পরিণত হলে ড্যাশ তাপ কিন্তু দেখো প্রযুক্ত হয়, মানে যুক্ত হয় 80 ক্যালোরি। ঠিক আছে, 80 ক্যালোরি কিন্তু যুক্ত হবে। ওকে। এরপরে রয়েছে দেখো, তো এখানে বলা হয়েছে 1 গ্রাম বরফ 1 গ্রাম জল, 1 গ্রাম জল যখন বরফে পরিণত হয় তখন 80 ক্যালোরি তাপ কিন্তু মুক্ত হয়। আগেরটা যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? 1 গ্রাম 1 গ্রাম জলের জায়গায় আগে কোশ্চেনে ছিল কিন্তু বরফ। 1 গ্রাম বরফ জলে পরিণত হলে 80 ক্যালোরি তাপ মুক্ত হয়। আগেরটা কিন্তু ছিল যুক্ত হয়। ঠিক আছে? তো এরপরে রয়েছে 21-এ, 1 গ্রাম জল বাষ্পে পরিণত হলে ড্যাশ তাপ প্রযুক্ত হয়, মানে যুক্ত হয় 537 ক্যালোরি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটাও তোমরা দেখে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প জলে পরিণত না হয়ে সরাসরি বরফে কুচিতে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? দেখো পাতন বলা হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, পাতন। এরপরে রয়েছে দেখো তোমাদের নোটবুকটা তোমরা দেখে যেও। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ, বরফ সরাসরি জলীয় বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলে? আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই-বুক দেখো ঊর্ধ্বপাতন, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 24-এ রয়েছে দেখো, জলীয় বাষ্পের গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি যখন তরল অবস্থায় পরিণত হবে তখন তাকে বলা হয় ঘনীভবন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 25-এ রয়েছে দেখো, বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থায় প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত হ্রাস পায়? অর্থাৎ 1000 মিটার উচ্চতায়, 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় দেখো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু হ্রাস পায়, মানে কমে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এ, যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুর বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে কি বলা হয়? দেখো সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। উত্তর কিন্তু হবে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, শিশিরাঙ্ক। এরপরে 27-এ রয়েছে, বাতাসে উপস্থিত অ্যারোসল হলো কি? দেখো বাতাসে উপস্থিত অ্যারোসল হলো কয় প্রকার? দেখো 2 প্রকার। অ্যারোসল কিন্তু 2 প্রকার রয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 28-এ, ঘনীভবন অ্যারোসলের প্রধান উৎস কি? দেখো ঘনীভবনে অ্যারোসলের প্রধান উৎস কিন্তু হলো লবণ কণা, সমুদ্রের লবণ কণা, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে একটি কোশ্চেন মিস্টেক হয়েছে দেখো, জলীয় বাষ্পপূর্ণ শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছালেই জলীয় বাষ্প
মিস্টেক আছে কোশ্চেনটি। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের ২৯ রয়েছে দেখো বাষ্প জলকণায় পরিণত হওয়ার সময় ত্যাগ করে কি? দেখো বাষ্প যখন জলকণায় পরিণত হওয়ার সময় ত্যাগ করে অবশ্যই লিনতাপ। লিনতাপ ত্যাগ করে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৩ বায়ুতে ভাসমান যে সমস্ত অ্যারোসলগুলো জলীয় বাষ্প শোষণে সক্ষম তাদের বলা হয় কি? তাদের বলা হয় কিন্তু জলাকর্ষী কণা। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩১ বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণা ধূলিকণাকে কি বলা হয়? অ্যারোসল বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যারোসল। অ্যারোসলের বানান এইভাবে হতে পারে অ্যারোসল। অ্যারো অ্যারোসলের বানান এরকম হতে পারে, কোনো প্রবলেম নেই। এরপরে রয়েছে দেখো ৩২ ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে কোন বস্তুর উপর ঘনীভূত অতি ক্ষুদ্র জলকণা জলকণাকে ড্যাশ ড্যাশ বলা হয়? শিশির বলা হয়। দেখো ভূপৃষ্ঠের যখন দেখো ভূপৃষ্ঠের উপরে ঘনীভূত অতি সূক্ষ্ম যে সমস্ত আমরা জানি, আর বিশেষ করে শীতের সময় পাতার উপরে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন জলকণাগুলো কিন্তু কি হয় বলতো? জমা হয়, ক্ষুদ্র জলকণা পরিণত হয়, যাকে বলা হয় শিশির বা ডিউ। এরপরে চলা রয়েছে তোমাদের ৩৩ শীত প্রধান দেশে কিংবা উচ্চ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের উপর ঘাস পাতার উপরে শিশিরের পরিবর্তে বরফের কুচি জমলে তাকে বলা হয় কিন্তু তুহিন। তাকে বলা হয় তুহিন। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩৪ শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ভূমি সংলগ্ন আর্দ্র বায়ুস্তর যখন শীতল হয়ে যায় তখন বিকিরণজনিত গ্যাস সৃষ্টি হয়, তখন কুয়াশা সৃষ্টি হয়। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, কুয়াশা তৈরি হয়। এরপরে রয়েছে ৩৫ কুয়াশা সৃষ্টির ক্ষেত্রে কোনটি ভুল? দেখো কুয়াশা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাকিগুলো ঠিক আছে। আমি শুধু সময় বাঁচানোর জন্য আমি বলে দিচ্ছি উত্তর, স্বল্পকালীন শীতের রাত আর মেঘযুক্ত আকাশ। দেখো স্বল্পকালীন শীতের আকাশ এটা কিন্তু ভুল। এখানে কিন্তু ভুলের কথা বলা হয়েছে, তার মানে ভুল কিন্তু ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩৬ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদী ও শীতল ল্যাব্রাডর স্রোত। এখানে ল্যাব্রাডর বানানটা একটু লিখে দিয়েছি, ল্যাব্রাডর। এই ল্যাব্রাডর স্রোত এবং উপসাগরীয় স্রোতের প্রভাবে কি দেখা যায়? আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক কুয়াশা দেখা যায়। তোমরা কিন্তু মাধ্যমিকে পড়েছো কিন্তু নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন? ঠিক আছে? তো সেখানে কিন্তু রয়েছে। তো এখানে হবে কিন্তু কুয়াশা। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের পরের বিষয় আমি দেখে নিয়েছি ৩৭ বলা হয়েছে বায়ুতে ভাসমান নাইট্রোজেন অক্সাইড। দেখো নাইট্রোজেন অক্সাইড আর কার্বনের সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন করে কি? উৎপন্ন করে কিন্তু ধোঁয়াশা। ঠিক আছে? উত্তর কিন্তু হবে ধোঁয়াশা। ঠিক আছে? ধোঁয়া আর কুয়াশা মিলে হবে ধোঁয়াশা। এরপরে ধোঁয়াশা কিন্তু কখন হয় আমি বলে দেব। শীতকালে কিন্তু বেশি হয়। তাও বলে দিচ্ছি, পরে কিন্তু কোশ্চেন আসবে। কবে গ্রেট ব্রিটেনের লন্ডন যেই ফগ রয়েছে লন্ডন ফগের কবলে প্রায় ৪,০০০ মানুষের মৃত্যু হয়। কবে হয়েছে? ১৯৫২ সালে। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ধোঁয়াশা কখন সৃষ্টি হয়? শীতকালে বলেছিলাম, শীতকালে ধোঁয়াশার সৃষ্টি হয়। এরপরে ৪০ নম্বরের কোশ্চেন দেখো জলভাগের উপরে নদী, মানে জলভাগের উপর সে নদী হতে পারে, হ্রদ হতে পারে, জলাভূমি হতে পারে, সমুদ্র হতে পারে। উপরে শীতকালে সন্ধ্যের দিকে দেখো সন্ধ্যের দিকে হালকা অস্বচ্ছ আবরণ তৈরি হয়, যাকে কুঞ্জটিকা বলা হয়। মিস্ট বা কুঞ্জটিকা বলা হয়। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছো থার্ড সেমিস্টার দেবে, এই থার্ড সেমিস্টারের জন্য কিন্তু দেখো তোমাদের সম্পূর্ণ তোমরা কিন্তু এই ভূগোলের PDF তোমরা পেতে চলছো। তো দেখো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।